আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিরোধী দলীয় নেতার সংসদীয় আসনের সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের। সীমাবদ্ধতা সত্ত্বেও সকল সংসদীয় আসনের উন্নয়নে সরকার কাজ করবে। সকালে রাজধানীর শেওড়াপাড়ায় বিরোধী দলীয় নেতার নির্বাচনী এলাকা পরিদর্শনের সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম একথা জানিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এ সময় উপস্থিত ছিলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, মিরপুর এলাকায় মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর হতে হবে। হকারদের শৃঙ্খলার সাথে ব্যবসা করার তাগিদ দেন তিনি। ডক্টর শফিক আরও বলেন, দেশ সবার, তাই সরকার বিরোধী দল একসাথে কাজ করতে হবে। পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের এলাকার উন্নয়নের সাথে, উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন যে বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করে ওনার নির্বাচন এলাকায় গিয়ে মানুষের কি দাবি, ওনার কি চাহিদা, এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করবে। কিশোর গ্যাং এবং মাদকের সমস্যা, এই দেখেন আওয়াজ এখানে সবচেয়ে বেশি জোরালো, এবং এইটা নিয়ে আমাদের মা বোনেরা বেশি শঙ্কিত। তাদের বাচ্চারা স্কুলে যাওয়া আসার পথে কি ঘটে যায়, তাদের গৌরবগুলো করে। এখানে পুলিশের লোকেরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে তারা যেন বিষয়টা সিরিয়াসলি নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যা একটি দেশের জন্ম দিয়েছে, এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি শেষে একথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারিতে নিতে সবার সহযোগিতা চান উপাচার্য। অনুষ্ঠানের অতিথিরা বলেন, দেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বড় অর্জন হলো ক্যাম্পাসে এখন সব সংগঠন সমানভাবে কাজ করার সুযোগ পাচ্ছে, ফলে নৈরাজ্য ও সন্ত্রাসবাদ শূন্যে নেমে এসেছে। আজ অর্থ বছরের প্রথম দিন থেকেই কার্যকর হয়েছে নতুন বাজেট। মঙ্গলবার পাশ হওয়া বাজেটকে ব্যবসা বান্ধব বললেও ব্যবসায়ীরা বলছেন অনেক প্রত্যাশা এখনও অপূর্ণ রয়ে গেছে। আর খেলাপি ঋণের হার আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করে এক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। শাহাদাত অভ্রের রিপোর্ট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। কর, ভ্যাট ও বিনিয়োগ সহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে মঙ্গলবার জাতীয় সংসদে পাশ হয়েছে ২০২৬-২৭ অর্থ বছরের ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। ৩,৫৬৬ কোটি। সংশোধিত অর্থ বিলে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় উন্নীত করা হয়েছে, আগে যা ছিল ৩,৭৫,০০০ টাকা। পাশাপাশি আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের বিতর্কিত সুযোগ সুবিধা বাতিল করা হয়েছে। এছাড়াও খুচরা ব্যবসায়ী ও মুদি দোকানীদের ওপর ভ্যাট ও অগ্রিম কর আরোপের প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। অর্থ বিল পাশের মধ্য দিয়ে কর ও শুল্ক সংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়েছে। বাদ পড়েছে ব্যাংক হিসেব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতাও। টাকা মঞ্জুর করা হোক। বাজেটে কতটা ব্যবসায়ীদের সুবিধার প্রতিফলন ঘটেছে এমন প্রশ্নের জবাবে বিজিএমই এর সভাপতি বলেন, বাজেট ব্যবসায়িক বান্ধব হলেও ব্যবসায়ীদের অনেক প্রত্যাশা এখনো অপূর্ণই রয়ে গেছে। আমাদের যে উচ্ছে কর ১% ছিল, সেটা কমানোর কথা বলেছিলাম, সেটা হয়নি। আমাদেরকে যে অল্প বিস্তর ইনসেন্টিভ দেওয়া হয়, সেই ইনসেন্টিভের ক্ষেত্রে যে ট্যাক্সটা ইম্পোজ করা আছে 10%, সেখান থেকে কমানো 5% হয়েছে, বাট ভিতরে আরও কিছু ম্যাথমেটিক্যাল এরর আছে। ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যে কথাগুলো বলছি, বিশেষ করে জ্বালানি বিদ্যুৎ, সেটার সুনির্দিষ্ট কোনো পথনকশা নাই। আমাদের কস্ট অফ ফান্ড যেন কমে, কারণ 13% 14% ইন্টারেস্ট দিয়ে ইন্ডাস্ট্রি ফিজিবল করা যাবে না। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল। খেলাপি ঋণের হার আরও বাড়ার শঙ্কা জানিয়ে তারা বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তবে আমি যেটা বলবো যে আসলে ইকোনমিক অ্যাক্টিভিটিতে কালো টাকাগুলোকে এনে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ানোটাই এখন মূল।
টার্গেট হওয়া উচিত। এই বাজেট ইমপ্লিমেন্টেশনের একটা বিশাল একটা সমস্যা আছে। দ্বিতীয়ত রেভিনিউ কালেকশন তো অত হবে না যা আশা করা হচ্ছে, প্রজেক্টেড রেভিনিউ। এই দুইটার জন্য খুব দ্রুত এনবিআর এর পরিবর্তন দরকার। বিশ্লেষকরা বলছেন জাতীয় বাজেটে ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পায়ন ত্বরান্বিত করতে নানা ধরনের কর ও শুল্ক সুবিধা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু মুদ্রানীতিতে সেই প্রবৃদ্ধিমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন এখনও অনুপস্থিত। সংসদে অবিলম্বে শাহাদাত অফর, এনটিভি নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচারের প্রশ্রয়ে ব্যাংক খাতের খেলাপি ঋণ 32.26% দাঁড়িয়েছে, যা বিশ্বের গড় খেলাপি হারের চেয়েও প্রায় 6 গুণ বেশি। এছাড়া ব্যাংক ঋণের সুদের হার ছাড়িয়েছে প্রায় 15%। এর ফলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। মানে দ্য ব্যাংকিং সিস্টেম ইজ টোটালি শর্ট, এবং এটাতে করা কোনো পদক্ষেপ সরকার না নিলে এরকমই থাকবে, এবং অর্থনীতি অগ্রগতি আপনি আশা করাটা আপনাদের ভুল। এভাবেই জাতীয় সংসদে দাঁড়িয়ে ব্যাংক খাতের গভীর ক্ষত তুলে ধরেন সংসদ সদস্য এবং অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। ব্যাংকিং এর ডিফল্টের যে ডেফিনিশন, এটা আমরা পাল্টে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে গত মার্চ মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 32.26%। বেক্সিমকোর নাম কোনোদিন দেখেছেন ডিফল্টার হিসাবে? আর এখন দেখেন বেক্সিমকো ইজ নাম্বার 1। অ্যাসালমেন্ট নাম কোনোদিন দেখেছেন? কারণ ওই তাদের আদেশ নির্দেশেই তাদের নাম বাদ দেওয়া হতো, যত সময় চুনোবটির নাম আপনার ডিফল্টার লিস্টের মধ্যে দেওয়া হতো। এইটাও তো একটা লেসন যে এখনও যে আমরা এই সমস্ত কাজকর্ম করছি, এগুলো ভালো না, এগুলো ঠিক না। টুমোরো আপনাকে ধরা পড়তেই হবে। এমন উচ্চ খেলাপি ঋণের কারণে মূলধন ঘাটতিতে পড়ে প্রায় নিঃশেষের পথে দেশের বেশ কিছু ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন বলছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ 64,162 কোটি টাকা, বেসিক ব্যাংকের 30,751 কোটি, জনতা ব্যাংকের 30,053 কোটি টাকা। এছাড়া রূপালী, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি এবং গ্লোবাল ইসলামী এসব ব্যাংকের প্রত্যেকটির মূলধন ঘাটতির পরিমাণ 10,000 কোটি টাকার ওপরে। এমন বাস্তবতায় আমানতের সুদের হার 6% হলেও শিল্পে বিনিয়োগে ব্যবসায়ীদের সুদ দিতে হচ্ছে প্রায় 15%। ক্রেডিট গ্রোথ কখন হবে? আমি যদি ব্যাংকের ইন্টারেস্ট রেট যেই পর্যায়ে আছে, এই ইন্টারেস্ট রেট দিয়ে যে টাকা নিবে এই টাকা ফেরত পাবে না, এবং ওই ইন্ডাস্ট্রিও বেঁচে থাকবে না। এত ইন্টারেস্ট দিয়ে ওই ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে না, কয়দিন হয়তো সাঁতরায় এরপরে ডুবে মারা যাবে। ব্যাংক সাফার করবে, আর ওই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে ঋণ খেলাপিতে পরিণত হবে, যার কারণে বর্তমানে যে ঋণ খেলাপির পরিমাণ বাড়তেছে, এটাও একটা কিন্তু কারণ। এদিকে সারা বিশ্বে খেলাপি ঋণের হারের তুলনায় বাংলাদেশের খেলাপি ঋণ প্রায় 6 গুণ বেশি। গ্লোবাল ফিনান্সিয়াল ডাটাবেজের তথ্যে বিশ্বে খেলাপি ঋণের গড় হার 5.8%। উচ্চ আয়ের দেশে এই হার 3.31%, এশিয়ায় 1.6%, এমনকি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেও খেলাপির হার 14%। নতুন করে ভালো ঋণ আবার খেলাপির দিকে যাচ্ছে কিনা নিয়মিত ব্যাংকের সাথে বসা হয়। আপনাকে মনে রাখতে হবে লোনগুলি ব্যাংকের, তার মানে অ্যাসেট, লোন তো অ্যাসেট হচ্ছে ব্যাংকের। এই অ্যাসেটের কোয়ালিটি ঠিক রাখার দায়িত্ব কিন্তু আলটিমেটলি ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা করছে সংস্থাটি। অ্যাসেট কোয়ালিটিটা সবসময় এনশিওর করাটা মুখ্য দায়িত্ব। অর্থাৎ কোনোভাবে নতুন করে ঋণ আর খেলাপি হবে না, আর খেলাপি যে ঋণগুলো আছে সেগুলো কিভাবে আদায় করা যায় এই জন্য সর্বশক্তি তারা নিয়োগ করবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।